আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অর্গানিক কেমিস্ট্রি যে 12টা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, পুরো 7 স্টার দিতে পারো এই টপিকগুলো। প্রথমত আছে জৈব যৌগের সংকরায়ন, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন গণনা, হেটারো অ্যারোমেটিক, কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, মানে সমানতার ভিতরে জ্যামিতিক ও আলোক এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধন বিভাজন আছে, নির্দেশক আছে, অর্থপ্যারানামেটা, প্রতিসম অপ্রতিসম এইটা আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য আছে, অ্যালডল, ক্যানিজারো, হ্যালোফর্ম আছে, SN1 SN2 আছে, অ্যামিন আছে, টলেন বিকারক ও ফেহলিন দ্রবণ আছে। তো প্রথমত জৈব যৌগের সংকরায়ন, বন্ধন গণনা, বন্ধন দৈর্ঘ্য নিয়ে আলোচনা করি যদি তোমাদের সাথে, তাহলে টপিক অন। প্রথমত কি জৈব যৌগের সংকরায়ন, আমরা দেখব জৈব যৌগের সংকরায়ন। আমরা জানি কি অ্যালকেন, যেমন CH3 অ্যালকিন যদি লিখি আমরা অ্যালকিন CH2 ইথিন। এখন যদি আমরা অ্যালকাইন লিখি অ্যালকাইন মানে ইথাইন। এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, আমি তোমাদের শর্টকাটটা শিখাই। একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। একক বন্ধন মানে sp3, দ্বিবন্ধন মানে sp2, ত্রিবন্ধন মানে sp। এগুলো সংক্রমণ আমি তোমাদের দেখাই বিস্তারিত, তাহলে ক্লাসটা লেন্দি হয়ে যাবে। আর তোমাদের ভার্সিটির জন্য শর্টকাট মনে রাখাই অনেক পড়া তো জৈব যৌগে, তো তোমাদের শর্টকাট এটা মনে রাখা উচিত। আমি যেরকম মনে রাখতাম, একক বন্ধন sp3, দ্বিবন্ধন sp2, ত্রিবন্ধন sp। তো তোমরা কি বুঝতে পারছো? আমি যদি তোমাদের দেখাই, যেমন CH3 CH, এই জায়গায় কী দেখতে পাচ্ছ, এই কার্বনে কি সবগুলো একক বন্ধন, তো এই কার্বন কি sp3। এই যে কার্বনটা, এই হাইড্রোজেনটা যদি আমি এখানে লিখি, এই কার্বনে কি একটা দ্বিবন্ধন আছে। এই কার্বনটা কি, এই কার্বনটাও দ্বিবন্ধন, এই কার্বনটাও দ্বিবন্ধন, তো এইটা কি দ্বিবন্ধন থাকলে আমরা কি sp2, এটাও দ্বিবন্ধন, তাহলে এই কার্বনটার কি sp2। তো এই যে যৌগটা লিখলাম আমরা, যৌগটার ভিতরে 1 নম্বর কার্বনে কি sp3, 2 নম্বর কার্বনে কি sp2, 3 নম্বরে sp2। তো আমরা এভাবে আইডেন্টিফাই করব যে যদি আমাদের একক বন্ধন থাকে sp3, দ্বিবন্ধন থাকলে sp2, ত্রিবন্ধন থাকলে sp। এখন যদি বন্ধন দৈর্ঘ্য দেখি, বন্ধন দৈর্ঘ্য খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার, পুরো 5 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখি CH3 একক বন্ধন, CH2 CH একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। একক বন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত? 0.154 ন্যানোমিটার। দ্বিবন্ধনে কত? 0.134 ন্যানোমিটার। ত্রিবন্ধনে 0.120 ন্যানোমিটার। তো এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে মাস্ট এগুলো আসে, ঠিক আছে? বিভিন্ন ভার্সিটির প্রশ্ন যখন আমি তোমাদের দেখাবো তখন দেখাবো এগুলো। একক বন্ধনে বেশি, দ্বিবন্ধনে একটু কম, 0.154, 0.134, 0.120। আর বেনজিনটা খুব গুরুত্বপূর্ণ, এইটা একটু বেশি আসে পরীক্ষায়। একক বন্ধন দ্বিবন্ধনের মাঝখানে আমরা 0.139, এটা হলো বেনজিনের বন্ধন দৈর্ঘ্য। কার্বন বেনজিনের কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? 0.139। এখন যদি বন্ধন গণনা করি, আমরা বন্ধন সংখ্যা গণনা করলে আমরা দেখতে পাই, বন্ধন সংখ্যা যদি গণনা করি আমরা ধরো লিখলাম, আমরা কি লিখলাম, এটা বেনজিন। তোমরা তো সবাই একাডেমিক লেভেলে পড়ে আসছো, এটা বেনজিনের একান্তর দ্বিবন্ধন থাকে, একটা দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, আবার দ্বিবন্ধন।
এই জায়গায় যদি আমরা বন্ধন সংখ্যা গণনা করি, ঠিক আছে, বন্ধন কয় ধরনের? সিগমা, সিগমা বন্ধন ও পাই বন্ধন, এই দুই ধরনের বন্ধন, সিগমা একটা, পাই একটা। সিগমা কি? সকল একক বন্ধনী, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড সব সিগমা। পাই কি? দ্বিবন্ধন। তো সিঙ্গেল বন্ড সিগমা আর দ্বিবন্ধন পাই। তো আমরা যদি এই জায়গায় দেখি, এটা কি বেনজিন, বেনজিনের যদি আমরা বন্ধন গণনা করি, এই প্রত্যেকটা জায়গায় তো একটা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনে তো হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে যদি আমরা বন্ধন গণনা করি, এটা কি একটা সিগমা, এইটা একটা সিগমা, এইটা একটা সিগমা, এটা সিগমা, হাইড্রোজেনে এই একটা সিগমা, এই জায়গায় একটা সিগমা, এই একটা সিগমা সিগমা, এই জায়গায় একটা সিগমা, এই জায়গায় একটা সিগমা। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, এই একটা 11টা, এই একটা 12টা। তাহলে বেনজিনের সিগমা বন্ধন কয়টা? 12টি। পাই বন্ধন কতটি? পাই বন্ধন দ্বিবন্ধন কয়টা আছে এই জায়গায়? একটা, দুইটা, তিনটা। এটা একটা পাই, এটা একটা পাই, এটা একটা পাই। তাহলে পাই বন্ধন কয়টি? 3টি। আবার আমরা যদি দেখি সাধারণ একটা যৌগ দেখি, CH3 CH2 OH, ঠিক আছে। এই জায়গায় আমরা যদি সিগমা বন্ধন গণনা করি, এটা যদি আমি ই করে লিখি, সি 3 হাতে 3টা হাইড্রোজেন, কার্বন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন ও এইচ। এখন যদি আমরা বন্ধন গণনা করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাইলে এই জায়গায় সিগমা কয়টি? এই যৌগটিতে সিগমা 8টি। আবার যদি আমরা আরেকটা মূল্য দেখি, আরেকটি যৌগ দেখি, এই যৌগটিতে মনে করো কি লিখলাম আমরা? ন্যাপথলিন। ন্যাপথলিনে যদি আমরা সিগমা গণনা করি, সিগমা কয়টি এই জায়গায়? সিগমা ও পাই, ঠিক আছে, সিগমা পাই। পাই যদি গণনা করি, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টি। পাই বন্ড 5টি বন্ধন, পাই 5টি। সিগমা যদি গণনা করি, তাহলে মানে বেনজিনের মতোই একই সিগমা গণনা করো তোমরা, এটা তোমাদের বাড়ির কাজ। বেনজিনের মতোই যদি আমি সিগমা গণনা করে দেখাই, ক্লাসটা লেন্দি হয়ে যাবে। তার থেকে তোমরা সিগমাটা বাড়ির কাজ, এটা HW, সিগমা গণনা HW তোমরা বাড়ির কাজ করে নিও। আবার যদি আমরা এনথ্রাসিন দেখাই, এনথ্রাসিন যদি দেখাই, এনথ্রাসিনে 1 2 3 4 5 6 7টি পাই বন্ধন। তাহলে পাই ইলেকট্রন কয়টি? পাই ইলেকট্রন হবে 14টি। পাই ইলেকট্রন 14টি। যদি 5টি পাই বন্ধন হয়, পাই ইলেকট্রন কতটি? একটা পাই বন্ধনে 2টি ইলেকট্রন থাকে। 5টি পাই বন্ধন হলে ইলেকট্রন 10টি। আবার যদি আমরা বেনজিন দেখি, বেনজিনে পাই ইলেকট্রন কয়টি হবে? পাই বন্ধন 3টি, তাহলে পাই ইলেকট্রন 6টি হবে। তাহলে বেনজিনে পাই ইলেকট্রন 6টি। ন্যাপথলিনে এটা কিসের সংকেত? ন্যাপথলিনে 10টি, এনথ্রাসিনে 14টি পাই ইলেকট্রন। তো আমরা এখন ভার্সিটি কিছু কোশ্চেন দেখি, তাহলে তোমরা কিছু বুঝতে পারবে। প্রথমে আমরা কি দেখেছিলাম? সংকরায়ন। এই দেখো, ঢাকা ভার্সিটি 21 11 12 22 23, জাহাঙ্গীরনগর 17 78 একটা প্রশ্ন আসছে যে CH2 ডাবল বন্ড CH, CH3 ডাবল বন্ড CH2, প্রত্যেকটা কার্বনের বন্ধন, প্রত্যেকটা কার্বনের সংকরায়ন। এই জায়গায় কার্বনে কি ডাবল বন্ড আছে? ডাবল বন্ড আছে, তাহলে কি sp2। এই জায়গায় এই কার্বনটা ডাবল বন্ড আছে, এই তো ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা এই কার্বনেরও কি? তাহলে sp2। এই কার্বনে কি কোনো ডাবল বন্ড আছে? একটা সিঙ্গেল বন্ড, এই ডাবল বন্ড, তাহলে ডাবল বন্ড হলে sp2। এই কার্বনে ডাবল বন্ড দেখা যাচ্ছে, তাহলে sp2। আবার আরেকটা প্রশ্ন আসছে ঢাকা ভার্সিটি 17 18, জাহাঙ্গীরনগর 19 20। যদি তোমাদের দেখাই, এই কার্বনে কি কোনো
ডাবল বন্ড দেখতে পাচ্ছ, সবগুলো সিঙ্গেল বন্ড। এই তিনটে হাতে তিনটে হাইড্রোজেন আর অপর হাতটি কার্বনের সাথে যুক্ত, তাহলে সিঙ্গেল বন্ড হওয়ার কারণে sp3। এই জায়গায় কি কোনো, এই জায়গায় দেখো এই ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড থাকার কারণে ট্রিপল বন্ডে কী দেখাইছিলাম sp, এই কার্বনে ট্রিপল বন্ড, তাহলে sp। মানে খুবই সহজ সহজ প্রশ্নগুলো আসে। তোমাদের আমি কী শিখাইছি, সিঙ্গেল বন্ড থাকলে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড থাকলে sp3, ডাবল বন্ড থাকলে sp2, ট্রিপল বন্ড থাকলে sp। আর একটা প্রশ্ন দেখাই, সিগমা ও পাই বন্ধন গণনা। অনেক জায়গায় আসছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ঢাকা ভার্সিটি, বিভিন্ন জায়গায় আসছে। এই প্রশ্নটি আমরা গণনা করি। কার্বনের সাথে দুইটি হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন মানে কয়টা হাত, দুইটি হাইড্রোজেন, দুইটি হাতে দুইটি হাইড্রোজেন, তাহলে এই জায়গায় দুইটি, এই জায়গায় দুইটি, এই একটি, তারপর হাইড্রোজেন এই একটা, তাহলে 2 3, তিনটি, 4, এই একটা 5, এই 6 মানে দুইটি হাইড্রোজেন, 6 7, এই 8, 8-এর পর এরকম তো থাকে, আসলে এই অক্সিজেনটা তো এরকম থাকে, 8 9, হাইড্রোজেন 10, তাহলে সিগমা কতটি, সিগমা 10টি। পাই বন্ধন কতটি দেখি আমরা, পাই বন্ধন যদি দেখি তাহলে এই ডাবল বন্ড এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, তাহলে পাই বন্ধন 2টি। খুব ইজি আসে। এই বেনজিনের কথা বলছিলাম তোমাদের, বেনজিনের বন্ধন দৈর্ঘ্য কত, অপশন দেওয়া আছে, তোমরা বলো বেনজিনের বন্ধন দৈর্ঘ্য কত। হিউজ পরিমাণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে হিউজ পরিমাণ এই প্রশ্নটা আসে। রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ভার্সিটি এগুলোতেও আসে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট মোস্ট প্রবাবলি এটা হিউজ পরিমাণ। তো বেনজিনের বন্ধন দৈর্ঘ্য কত, তোমাদের বলছিলাম না, এটা কিসের বন্ধন দৈর্ঘ্য, এটা অ্যালকেন, এটা অ্যালকেন, এইটা অ্যালকিন, এটা কি অ্যালকিন, এটা কিসের, অ্যালকাইন, অ্যালকাইন। বলছিলাম কি অ্যালকেন আর অ্যালকিনের মাঝামাঝি 0.139 ন্যানোমিটার, এটা কিসের, বেনজিন, এটা বেনজিন। জৈব যৌগ অ্যারোমেটিক, তা জানা যায় কীভাবে, তা জানা যায় হাকেল নীতি অনুসারে। কীভাবে, হাকেল নীতি অনুসারে, হাকেল নীতি অনুসারে। আর কিছু তথ্য নিয়ে যদি আলোচনা করি তোমাদের সাথে, যেমন হাইড্রোজেন ও কার্বন আছে, তারপরও তারা জৈব যৌগ নয়, তারপরও তারা জৈব যৌগ নয়। যদি তোমাদের দেখাই অ্যামোনিয়াম সায়ানাইড, হাইড্রোজেন আছে কার্বনও আছে, তারপরও জৈব যৌগ নয়, এটা অজৈব যৌগ। তারপর যদি দেখাই H2CO3, হাইড্রোজেন আছে কার্বন আছে, তারপরও জৈব যৌগ নয়। তারপর যদি দেখাই সোডিয়াম বাইকার্বনেট, যদি দেখাই হাইড্রোজেন আছে কার্বন আছে, তারপরও এরা জৈব যৌগ নয়। তো এই সাধারণ, এটা তো বেসিক, এই বেসিকগুলো মনে রাখতে হইব। যেমন তোমাদের প্রশ্ন দিতেই পারে কোনটি জৈব যৌগ নয়, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হাইড্রোজেন নাই তারপর আবার জৈব যৌগ। এটা যদি তোমাদের আমি দেখাই, যেমন CCl4, টেট্রাক্লোরো মিথেন, টেট্রাক্লোরো মিথেন, কার্বন মিথেনের 4টে হাইড্রোজেনের জায়গায় প্রতিস্থাপন হয়ে 4টা ক্লোরিন বসেছে, ঠিক আছে। তারপর CFC গ্যাসগুলা, CFC 11 12 13 এগুলা। তাছাড়া আছে মনে করো CCl3NO2, এরকম, এগুলো তোমরা মনে রাখবা, COCl2, ঠিক আছে। তারপর কার্বন যুক্ত অজৈব যৌগ, কার্বন আছে তারপর জৈব যৌগ নয়। মূলত হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন এগুলো মিলে তো জৈব যৌগ হয়, কিন্তু কার্বন থাকার পরেও জৈব যৌগ নয়। যেমন তোমাদের যদি দেখাই কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কি অজৈব যৌগ, কার্বন ডাইঅক্সাইড অজৈব যৌগ। তারপর যদি দেখাই কার্বন মনোঅক্সাইড, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, পটাশিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, এগুলা কি কার্বন থাকার পরও, কার্বন থাকার পরও এরা অজৈব যৌগ, ঠিক আছে। টপিকটা খুব ভালো করেই বুঝালাম তোমাদের, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের। যদি তারপর আমি দেখাই হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক নিয়ে কিছু আলোচনা করি। দ্বিতীয় টপিক কি, হেটারো অ্যারোমেটিক। আমরা কি জানি, বেনজিনের যে চাকরিক, এই
চক্রের ভিতরে এই জায়গায় কি কার্বন, এই জায়গায় কার্বন, এই জায়গায় কার্বন, মানে কার্বন কার্বন দিয়ে চাকরিক। কিন্তু এই চাকরিকের ভিতরে যদি কার্বন না থাকে, কার্বন না থাকলে আমরা তাদের কি বলবো? হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিক তোমাদের যদি দেখাই, কার্বন 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 কার্বন, কিন্তু এই মাঝখানে কি অক্সিজেন একটা, ঠিক আছে, একটা অক্সিজেন এই জায়গায় লোন পেয়ার, ঠিক আছে, অক্সিজেন। তো অক্সিজেন থাকলে ফিউরান, কি মনে রাখবো? অক্সিজেন থাকলে ফিউরান, অক্সিজেন থাকলে ফিউরান, এগুলো কি হেটারো অ্যারোমেটিক। যদি সালফার থাকে, সালফার থাকলে থায়োফিন, সালফার থাকলে থায়োফিন, অক্সিজেন থাকলে ফিউরান, অক্সিজেন থাকলে ফিউরান, সালফার থাকলে থায়োফিন। এরকম যদি এন থাকে, বেনজিন বলয়ের ভিতরে একটা এন থাকে, দ্বিবন্ধন দ্বিবন্ধন, বেনজিন বলয়ের ভিতরে যদি এন থাকে তাহলে কি পিরিডিন, পিরিডিন। সালফার থাকলে থায়োফিন, অক্সিজেন থাকলে ফিউরান, নাইট্রোজেন থাকলে পিরিডিন। আর যদি এই বলয়ের ভিতরে যদি নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, নাইট্রোজেন থাকলে পাইরল, নাইট্রোজেন থাকলে পাইরল। ওই পঞ্চভুজ আকৃতির যে বলয়গুলো, এই বলয়ের ভিতরে যদি অক্সিজেন থাকে তাহলে ফিউরান। আমরা কি দেখতে পাচ্ছি? দুই জায়গায় কিন্তু নাইট্রোজেন আছে, দুই জায়গায় নাইট্রোজেন আছে। ষষ্ঠভুজ আকৃতির যে বলয়, মানে বেনজিন বলয় যদি নাইট্রোজেন থাকে তাহলে পিরিডিন, বেনজিন বলয় নাইট্রোজেন মানে পিরিডিন। পঞ্চভুজ আকৃতির যে বলয়টা, এই বলয়ের যদি নাইট্রোজেন থাকে তাহলে পাইরল, পঞ্চভুজ আকৃতির বলয় নাইট্রোজেন থাকলে পাইরল, ষষ্ঠভুজ আকৃতির বলয় যদি নাইট্রোজেন থাকে তাহলে পিরিডিন। তো এমসিকিউর জন্য এগুলো আসবে, তোমাদের এই সংকেতগুলো কিন্তু মনে রাখা লাগবে, মানে স্ট্রাকচারগুলো মনে রাখা লাগবে। যেমন দেওয়া থাকবে ফিউরনের স্ট্রাকচার কি, স্ট্রাকচার তোমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে। তারপর মনে করো আসবে যে কোনটি কোনটি হেটারো অ্যারোমেটিক, কোনটি হেটারো অ্যারোমেটিক, অনেকগুলো দেওয়া থাকবে, তার ভিতরে দেওয়া থাকবে ফিউরান, তাহলে উত্তর কী হবে? উত্তর হবে ফিউরান, ঠিক আছে। এই একটা টপিক আমাদের শেষ, ঠিক আছে। 3 নম্বর টপিক যদি আমি তোমাদের সাথে আলোচনা করি, টপিক 3, 3 নম্বর টপিক যদি দেখি আমরা, 3 নম্বর টপিক কী ছিল? কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম। এগুলোর খুব একটা ইন্টারেস্টিং টপিক। কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম, মানে কার্যকরীমূলকের যে সমগোত্রীয় শ্রেণীগুলো আছে তাদের ভিতরে কার অগ্রাধিকার বেশি, ঠিক আছে। আমি তোমাদের দেখাই। প্রথমত অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডের অগ্রাধিকার ক্রম সব থেকে বেশি, ঠিক আছে, অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তারপর যদি বলি SO3H সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, মানে অ্যাসিডের অগ্রাধিকার ক্রম সব থেকে বেশি। প্রথমত অ্যাসিড, তারপর অ্যাসিডের জাতক সালফোনিক অ্যাসিড। তারপর যদি আমরা দেখি যেমন COX মানে অ্যাসিড হ্যালাইট, ঠিক আছে, CONH2 অ্যাসিড অ্যামাইড, এই চারটার অগ্রাধিকার সব থেকে বেশি, ঠিক আছে। তারপর আমরা কি দেখব? সায়ানাইড, তারপর সায়ানাইড। প্রথমে অ্যাসিডের জাতক, তারপর সায়ানাইড, তারপর অ্যালডিহাইড কিটোন, তারপর CH অ্যালডিহাইড কিটোন, তারপর কি দেখলাম আমরা? অ্যালডিহাইড কিটোন। তারপর যদি দেখি তারপর কি? অ্যালকোহল, তারপর অ্যালকোহল। তো আবার বলি, প্রথমে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর সালফোনিক অ্যাসিড, তারপর অ্যাসিড হ্যালাইট, তারপর অ্যাসিড অ্যামাইড। মানে অ্যাসিডের জাতক যত নিচের দিকে যাবে অত অগ্রাধিকার ক্রম কম থাকবে, উপরের দিকে উঠলে অগ্রাধিকার বেশি। তারপর সায়ানাইড, তারপর অ্যালডিহাইড কিটোন, তারপর অ্যালডিহাইড কিটোন, তারপর অ্যালকোহল, তারপর যদি বলি তারপর দেখব অ্যামিন, তারপর মনে রাখবো 2-3-1, 2-3 মানে ডাবল বন্ড কি?
অ্যালকিন। ট্রিপল বন্ড কি? থ্রি মানে কি? ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড কি? অ্যালকাইন। অ্যালকাইন। তারপর সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড কি? অ্যালকেন। তো আমরা যদি আবার একবার সামারি করি, ঠিক আছে, প্রথমে অ্যাসিড, তারপর অ্যাসিডের জাতক, প্রথমে অ্যাসিড, এগুলো কি? অ্যাসিড ও তার জাতক। প্রথমে কি? প্রথমে আমরা যদি দেখি, প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, প্রথমে অ্যাসিড ও তার জাতক, তারপর সায়ানাইড, তারপর সায়ানাইড, তারপর অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালডিহাইড কিটোন, তারপর অ্যালকোহল, তারপর অ্যামিন, তারপর 2 3 অন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। ঠিক আছে, তো আমরা টপিক নাম্বার 3 বুঝতে পারছি সবাই? ঠিক আছে, আমরা এখন তোমাদের টপিক নাম্বার 4 নিয়ে যদি আলোচনা করি। 4 নম্বরে কী ছিল? জ্যামিতিক সমানুতা, আলোক সমানুতা। সমানুতার কিন্তু অনেক টাইপ আছে, কিন্তু আমরা আলোচনা করব জ্যামিতিক ও আলোক। জ্যামিতিক সমানুতা, ঠিক আছে, আমরা তো জ্যামিতিক সমানুতা নিয়ে আলোচনা করি তোমাদের সাথে। জ্যামিতিক সমানুতার শর্ত যদি লিখি আমরা, শর্ত কি হবে? 1 নম্বর হবে ডাবল বন্ড থাকতে হবে। ডাবল বন্ড থাকতে হবে মানে অ্যালকিন, মানে অ্যালকিন, যাদের ডাবল বন্ড আছে অ্যালকিনরা। কারা? অ্যালকিনরা। 2 নম্বর শর্ত হলো ডাবল বন্ডের একই পাশে, ডাবল বন্ডের একই পাশে, একই পাশে যে কার্বন থাকে, একই পাশের কার্বনে একই জিনিস থাকা যাবে না। একই জিনিস থাকা যাবে না, ঠিক আছে। আমরা দেখি CH2 CH2, এটা কী লিখলাম আমরা? ইথিন। কি? ইথিন। ইথিন কি জ্যামিতিক সমানুতা দিবে? আমরা যদি দেখি ডাবল বন্ড কিন্তু তাদের শর্ত কিন্তু প্রথমটা ফিল আপ করছে, ডাবল বন্ড কিন্তু আছে, ঠিক আছে। তারপর হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখন আমরা কি দেখলাম? ডাবল বন্ডের যে ডাবল বন্ডের এই পাশের যে কার্বনটা, কার্বনের দুইটা হাতে হাইড্রোজেন হাইড্রোজেন একই জিনিস আছে। তো একই জিনিস থাকলে কি হবে? একই জিনিস থাকলে দিবে না, সমানুতা, জ্যামিতিক সমানুতা দিবে না। তারপর যদি আরেকটা দেখাই, এইটাই দেখাই, ঠিক আছে। আমরা হাইড্রোজেন রিপ্লেস করে ক্লোরিন দিলাম, হাইড্রোজেন থাকলো, ঠিক আছে। হাইড্রোজেন হাইড্রোজেন, এখন কি জিনিসটা দিবে? এখন কি জ্যামিতিক সমানুতা দিবে? এখন তো এই হাতে আর এই হাতে আলাদা জিনিস, ঠিক আছে। এই সাইড ঠিক আছে, যদি আমরা অপর সাইড দেখি, ঠিক আছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, একই জিনিস। কি জিনিস? একই জিনিস, জ্যামিতিক সমানুতা দিবে না। তারপর আমরা আবার আর একটা দেখি, এইটাই দেখি, হাইড্রোজেন রিপ্লেস করি আমরা ক্লোরিন হাইড্রোজেন, ক্লোরিন হাইড্রোজেন। এখন কি? এখন দেখো ক্লোরিন হাইড্রোজেন, ক্লোরিন হাইড্রোজেন ভাগ করার একই পাশে দুইটা হাতে একই জিনিস কি আছে? একই জিনিস নেই অবশ্যই। এটা তাহলে কি? এটা জ্যামিতিক সমানুতা দিবে, জ্যামিতিক সমানুতা দিবে, ঠিক আছে। তো আমরা যদি লিখি CH3, ঠিক আছে, CH3 CH ডাবল বন্ড CH3, আমরা এটা কি লিখলাম বলো তো? এইটা মনে করো একটা 5 স্টার, ঠিক আছে। এই যে আমি লিখলাম, এটা কি? বিউটিন 2 ডাবল বন্ড। যদি আমরা এই দিক থেকে গণনা করি 1 2 3 4, বা যদি এই দিক থেকে গণনা করি 1 2 3 4, ডাবল বন্ড কিন্তু 2 নম্বর কার্বনই পড়ে। এই দিক থেকে করলেও 2 নম্বর কার্বন, এই দিক থেকে করলেও 2 নম্বর কার্বনে ডাবল বন্ড। এই কারণে বিউটিন 2, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, ডাবল বন্ড যেহেতু 2 নম্বর কার্বনে, তাই এটা বিউটিন 2। এই প্রশ্নটা তোমরা পাবাই কোনো না কোনো জায়গায়, যে ভার্সিটি, মেডিকেল, বুয়েট, কোনো না কোনো জায়গায় পাবাই এই প্রশ্নটা। বিউটিন 2 এটা একটা কমন প্রশ্ন ভাই, এগুলো তারা পছন্দ করে, যারা প্রশ্নকর্তা এরা মানে এই প্রশ্ন পছন্দ করে। বিউটিন 2 যদি আমরা দেখাই তোমাদের, এই কার্বন যদি দেখাই, ঠিক আছে, এই 2 নম্বর আর 3 নম্বর কার্বন মানে ডাবল বন্ডের দুই পাশে ভাঙবো, ঠিক আছে। হাইড্রোজেন এই জায়গায় কি? CH3,
এই জায়গায় কি CH3 হাইড্রোজেন। যদি দেখো একটা মিথাইল গ্রুপ একটা হাইড্রোজেন আলাদা, একটা মিথাইল গ্রুপ একটা হাইড্রোজেন আলাদা, তাহলে কি হবে? অবশ্যই অবশ্যই জ্যামিতিক সমানতা দিবে, অবশ্যই জ্যামিতিক সমানতা দিবে। তোমরা বুঝতে পারছো সবাই? ঠিক আছে, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব আলোক সমানুতা। আলোক সমানুতা খুবই মজার দুটো টপিক। মানে সমানুতার তো অনেক টাইপ আছে, কিন্তু জ্যামিতিক ও আলোক এই দুটো থেকে মানে প্রশ্ন বেশি হয়। আমি যদি তোমাদের দেখাই, ঠিক আছে, আমি যদি তোমাদের দেখাই, ধরো দেখাই, ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল দেখাই, 3 ডিগ্রি অ্যালকোহল মানে অ্যালকোহলের 3টা হাতে 3টা মিথাইল গ্রুপ, 3টা হাতে 3টা মিথাইল গ্রুপ ওএইচ। এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এই কার্বনের 4টা হাতে, এই কার্বনের 4টা হাতে কি আলাদা আলাদা জিনিস আছে? চারপটের কাঠটা, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, এই 3টা হাতেই কিন্তু এই 3টি হাতেই কিন্তু মিথাইল গ্রুপ আছে। 3টি হাতে আলাদা কি শুধু ওএইচ, এটা আলাদা, একটা হাতে ওএইচ আছে। আবার আমরা ল্যাকটিক অ্যাসিড দেখি, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড দেখি। মূলত আমি শর্তটা লিখে দিই আগে। শর্ত কি? মানে সেন্টারে যে কার্বনটা থাকবে, কার্বনের 4টি হাতে, কার্বনের 4টি হাতে আলাদা জিনিস থাকতে হবে, কার্বনের 4টি হাতে আলাদা জিনিস থাকতে হবে। যদি কার্বনের 4টি হাতে আলাদা জিনিস থাকে তাহলেই সেটা আলোক সমানতা দিবে। আর 4টি হাতে যদি আলাদা জিনিস থাকে, ওই কার্বনকে কি বলা হয় জানো? ওই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। ওই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। 4টি হাতে যদি আলাদা জিনিস থাকে তাহলে ওই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। যদি আমরা তোমাদের ল্যাকটিক অ্যাসিড তো একটা ডি ল্যাকটিক, একটা এল ল্যাকটিক, যদি একটা ল্যাকটিক অ্যাসিডের উদাহরণ দেই, 4টি হাত দেখো, 4টি হাতের একটি হাতে COOH, ঠিক আছে, একটি হাতে হাইড্রোজেন, একটি হাতে OH, একটি হাতে মিথাইল গ্রুপ। এটা কি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এই সংকেতটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ল্যাকটিক অ্যাসিড, এগুলো মনে রাখবো, তুমি স্ট্রাকচারটা মনে রাখবা। ল্যাকটিক অ্যাসিডের এক হাতে আছে মিথাইল, এক হাতে আছে অ্যালকোহল, এক হাতে আছে অ্যাসিড, এক হাতে আছে হাইড্রোজেন। তাহলে এইটা কি? এটা একটা কাইরাল কার্বন। এইটা একটা কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন আলোক সমানুতা দিবে, কাইরাল কার্বন আলোক সমানুতা দিবে। তাহলে এটা কি? আলোক সমানুতা দিবে। এটা কি আলোক সমানুতা দিবে না? এটা আলোক সমানুতা দিবে, এটা আলোক সমানুতা দিবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? জ্যামিতিক সমানুতার শর্ত কি? ডাবল বন্ড থাকতে হবে, ডাবল বন্ডের একই পাশে 2 হাতে একই জিনিস থাকা যাবে না, একই জিনিস থাকা যাবে না। সাধারণ একটা ভাই, তোমরা বুঝার কথা। 2টা হাতে একই জিনিস থাকা যাবে না। একই জিনিস থাকলে জ্যামিতিক সমানুতা দিবে না। একই জিনিস না থাকলে, আলাদা জিনিস থাকলে জ্যামিতিক সমানুতা দিবে, শেষ। তারপর যদি দেখাই ও জ্যামিতিক সমানুতা, আরেকটা যদি জিনিস তোমাদের দেখাই, জ্যামিতিক সমানুতার কিন্তু সিস ট্রান্স বলা হয়। সিস ট্রান্স সমানুতা। সিস কি? যদি দেখাই, মানে এইটা দেখাই, ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন আর ক্লোরিন কি একই দিকে আছে নাকি বিপরীত, মানে কণাকণি আছে? ঠিক আছে, একই দিকেই তো আছে, একই দিকে আছে না? তাহলে এটা কি সিস, আবার যদি তুমি এটা এরকম লেখো, ক্লোরিন হাইড্রোজেন, তাহলে কি? এটা তো একই দিকে নাই, মানে পরস্পর আড়াআড়িভাবে আছে। আড়াআড়িভাবে থাকলে ট্রান্স, একই দিকে থাকলে সিস, আড়াআড়িভাবে থাকলে ট্রান্স। আর আলোক সমানুতা তো বুঝতেই পারছো, মানে কাইরাল কার্বন হতে হবে। মানে কার্বনের যে 4টা হাত যদি আলাদা জিনিস থাকে তাহলেই সেটা কাইরাল কার্বন হবে। আর কাইরাল কার্বন হলে এর আলোক সমানুতা দিবে। ঠিক আছে, এই জিনিস দুইটা তোমরা ভালো করে মনে রাখবা। MCQতে মাস্ট এগুলো পাবা, কোনো না কোনো জায়গায় পাবা, ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, ইনশাল্লাহ 100% পাবা। দুঃখিত, আসলে কারেন্ট চলে গেছে তো আজকে আমরা 4টা টপিক যে পড়লাম, ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারছো 4টা টপিক: জৈব সংকরায়ন, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন গণনা, হেটারো অ্যারোমেটিক,
কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবগুলো গুরুত্বপূর্ণ, এইটা আরও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা তো প্রশ্ন হয়ই, বুঝছো। জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, ঠিক আছে। এখন আমরা 5 নম্বর টপিক বন্ধন বিভাজন দেখে আজকে ক্লাস শেষ করবো, ঠিক আছে। নাকি আজকে রাখবো? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এই জায়গায় শেষ করে দেই, ঠিক আছে। মানে প্রথম ক্লাসে, এটা ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আমি আজকে পরে চাইছিলাম তোমাদের সাথে নির্দেশক পর্যন্ত আলোচনা করার কথা ছিল, বাট আজকে যখন কারণ চলে গেল, দুঃখিত, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট পার্টে তোমাদের ইনশাল্লাহ সবটুকু শেষ করে দেওয়ার চেষ্টা করবো।